সন্ধ্যা, আপনাদের সাথেই আছি আমি তাসনুফা মোহনা। প্রিয় দর্শক শ্রোতা, মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজকে শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি মেলার সময়সূচি। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2019। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। আগামীকাল ঢাকায় দেখছিলেন অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক মায়া মসনদ। যখন আমাদের দুইজনেরই আশা আকাঙ্ক্ষা ঈশান বাংলার মসনদকে নিয়ে, তখন আমাদের ভিন্ন পথে অগ্রসর হয়ে কি লাভ বলো তো? সময়। তোমার কথার অর্থ বোধগম্য হলো না আমার বাদিয়া। তোমার সাথে পথ চলার পূর্বে আমার ভাববার কিছু সময় নেই। বেশ, তুমি তোমার মতো সময় নাও বাদিয়া। তবে এই সময়ের মধ্যে যদি তুমি নিজেকে পরিবর্তিত করতে না পারো বাদিয়া, হয়তো তোমার হাতে সময় ছাড়া আর কিছুই থাকবে না। দাউদ ফিরে এলে তোমার জন্য আমাকে অন্য ব্যবস্থার কথা ভাবতে হবে, ঠিক যেমনটা আলফাকের জন্য ভেবেছি। রাত 9টায় থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় সেলিব্রিটি শো রঙিন পাতা। রাত 9:40 প্রচার হবে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ধারাবাহিক নাটক নীল রঙামন। আবার তো আসতে দেরি হবে মনে হয় মা। হ্যাঁ, সোলেমান কাকা জানালো আসতে নাকি রাত 2টো বাজতে পারে। আচ্ছা, তোমার কি আপার সাথে কথা হয়েছিল? তোমার সাথেও তো আমার কোনো কথা হয়নি। তুমি সেদিন মেয়েটার সাথে সবার সামনে যা করলে, সেটা কি ঠিক হয়েছে? আর কত চুপ করে থাকবে? আমান তোমার চেয়ে ছোট হয়ে যা করতে পারে, তুমি বড় হয়ে তা করতে পারো না? না, পারি না। আমান যা করতে পারে আমি তা করতে পারি না মা। কেন? কারণ আমান তো বড় হয়েছে তোমার মায়ার ভালোবাসায়, আর আমি দাদা আর বাবার উচ্চাকাঙ্ক্ষায় আমাকে কখনো বড় হতে দেয়নি মা। তাদের এক্সপেকটেশনের কাছে হেরে যাওয়ার ভয়ে প্রতিনিয়ত আমি ছোট হয়ে যাচ্ছি। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। অনুবাদক হিসেবে রাজু আলাউদ্দিনকে কে না চেনে? আর যেহেতু বইমেলা শুরু হয়ে গেছে 2019-এর, আপনার পাঠক এবং ভক্তকুল যারা আছে তাদের উদ্দেশ্যে যদি বলেন যে এবারের বইমেলায় আপনার কি কি বই বেরোলো? প্রথম যে বইটি বেরিয়েছে সেটি হচ্ছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের সাক্ষাৎকারের একটি বই। এটা বেরিয়েছে পাঞ্জেরি প্রকাশনী থেকে
আর এরপর আরেকটি বই যেটা আমার কোন একটি বইয়ের দ্বিতীয় সংস্করণ হবে, এটা হচ্ছে বিদেশি বিভিন্ন কবিদের একটি সংকলন। সেটা 1999 সালে বেরিয়েছিল, এবার আবার বেরোচ্ছে আরও নতুন কবিতা সংযোজিত হয়ে। আর আরেকটা যেটা বেরোবে সেটা হলো একটা প্রবন্ধের বই, বাংলা ভাষার যে প্রাচীন নিদর্শন চর্যাপদ সম্পর্কে একটি দীর্ঘ প্রবন্ধ, ওইটার একটা বই বেরোচ্ছে। এটা হবে বাইলিঙ্গুয়াল বই, দ্বিভাষিক, ইংরেজি এবং বাংলা। এছাড়া বেরোবে সৈয়দ মুজতবা আলীর অগ্রন্থিত কিছু রচনার একটি সংকলন, খুব বেশি না কিন্তু প্রায় বেশ কয়েকটি। এই দুটো বই বেরোচ্ছে, যেটা চর্যাপদ এবং আপনার মুজতবা আলীর অগ্রন্থিত রচনা, এই দুটো বেরোবে জার্নিম্যান প্রকাশনী থেকে। আর আরেকটা বই যেটা আমি এবার করতে যাচ্ছি সেটা হলো বাতিঘর থেকে বেরোবে একজন কলম্বিয় তরুণ এক কথা সাহিত্যিক, ওর একটি বইয়ের অনুবাদ এটা। আরেকটা বেরোতে যাচ্ছে হোর্হে লুই বোর্হেসের সাক্ষাৎকারের বইয়ের অনুবাদ সম্পাদনা বেরোতে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি এগুলো আর কি। বেশ অনেকটাই আমি বলবো যে থিসিস করে আপনি কাজগুলো করেছেন, কারণ যে যে ব্যক্তিদের নাম বললেন আপনি, সাহিত্যিকদের নাম বললেন, কাজটা অনেক জ্ঞানগর্ভ কাজ। কতদিনের পরিশ্রমের ফসল এটি একটু জানতে চাই। এগুলো শুধু একটার পেছনে ধরে ধরে তো এইভাবে সময় দেওয়া হয়নি, হয়তো কিছু অংশ করেছি এটা, তারপরে আবার হয়তো অন্য আরেকটি করেছি, তো এইভাবে বলা যায় সবগুলো মিলিয়ে হয়তো 2-3 বছরের এক ধরনের পরিশ্রম এবং অধ্যাবসায়ের পেছনে ছিল, এইটুকু বলতে পারি। যে বইগুলোর কথা শুনলাম সেগুলো প্রবন্ধ গ্রন্থ এবং সংকলনের বিভিন্ন কালেকশন যেটা শুনছিলাম, কিন্তু রাজু আলাউদ্দিনকে কিন্তু কবি হিসেবে অনেকে চেনে। কবি হিসেবে রাজু আলাউদ্দিনের কি কি বই আছে সেটা একটু জানবো। আমার আসলে একটি মাত্র কাব্যগ্রন্থ বেরিয়েছে এই পর্যন্ত, সেটার নাম হচ্ছে আকাঙ্ক্ষার মানচিত্র গোপনে এঁকেছি। এটি ইতিমধ্যে নিঃশেষই হয়ে গেছে, শ্রাবণ প্রকাশনী থেকে বেরিয়েছিল। আমার খুব ইচ্ছে ছিল এবারও আসলে আরেকটি কবিতার সংকলন, মানে কবিতা গ্রন্থ করার, কিন্তু মুশকিল হয়েছে কি আমি আরও অন্যান্য কাজেও মানে জড়িত বলে কবিতা এবার আমি আর সময় দিতে পারিনি। তবে আগামী বছর কবিতা গ্রন্থ বের করার একটা ইচ্ছা আছে। অনুবাদ সাহিত্যে আপনার কাজ অনেকখানি এগিয়ে, কতগুলো কাজ হয়েছে এ পর্যন্ত? কবিতা কিংবা প্রবন্ধের তুলনায় সাহিত্যের অনুবাদের সংখ্যা একটু বেশি। সেগুলো এই মুহূর্তে আমার মনে নেই পুরো সংখ্যাটা, হয়তো 20টির মতো হবে, অনেকগুলো। এর মধ্যে আপনার রবীন্দ্রনাথের ইন্টারভিউ সংকলন আছে আমার সম্পাদনা, এবং ওইখানে আমার নিজের অনুবাদও আছে। আপনি জানেন যে রবীন্দ্রনাথের ইন্টারভিউ মানে কনভারসেশন ফর্মের যে ইন্টারভিউ, যেমন আমরা এখন যেভাবে কথা বলছি, এই ধরনের ইন্টারভিউ বাংলায় কোনো নিদর্শন আপনি খুব একটা পাবেন না, কিন্তু ইংরেজিতে ছিল। উনি যেহেতু বিদেশে এই কনভারসেশন ফর্মটা অনেক আগে থেকে চর্চা শুরু হয়েছে, তো রবীন্দ্রনাথের সেই ইন্টারভিউগুলোর একটা সংকলন আমি করেছিলাম কয়েক বছর আগে, বাংলায় অনুবাদ করা হয়েছে। বাংলায়, হ্যাঁ। তো এটা একটা, তারপরে বোর্হেসের রচনা 5 খণ্ডে আমি অনুবাদ সম্পাদনা করেছি, ওখানে আমার নিজেরও অনুবাদ আছে, আর অনেকের অনুবাদ আছে। টেড হিউজের নির্বাচিত কবিতা যেটা বেরিয়েছিল বাংলা একাডেমি থেকে, এখন আর পাওয়া যায় না। তারপরে আপনার সিপি কাভাফির কবি, গ্রিক এক কবি, আধুনিক কবি, তার কবিতার সংকলন বাড়ি নির্বাচিত কবিতা অনুবাদ করেছিলাম। তারপরে জার্মান এক কবি, জার্মানভাষী অস্ট্রিয়ান কবি গিয়র্গ ট্রাকলের কবিতা অনুবাদ করেছিলাম। তো মোটামুটি এগুলো আমার অনুবাদ গ্রন্থ। তারপরে সাক্ষাৎকারের গ্রন্থ বেরিয়েছে আমার, অনুবাদ সংকলন, যেটা অনুদিত কথা সমগ্র নামে আমার সমগ্র সাক্ষাৎকারের অনুদিত সাক্ষাৎকারের বইও বেরিয়েছে। মোটামুটি এগুলি হচ্ছে আমার অনেকগুলো কাজ। এই যে বিভিন্ন কাজ আপনি অনুবাদ করে বাংলা সাহিত্যে নিয়ে এসেছেন, একটু জানতে চাইবো যে বিদেশি সাহিত্য যেগুলো অনুবাদ করেছেন সেগুলো কি মূল ভাষা গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে, নাকি সেগুলো ইংরেজিতে কনভার্ট করার পর সেখান থেকে বাংলা করেছেন? ইংরেজি ভাষী যেসব লেখক আছেন, আমি 99 সাল পর্যন্ত তাদের যে লেখাগুলো অনুবাদ করেছি সেগুলো ইংরেজি অনুবাদ নির্ভর ছিল। আচ্ছা। আর 99 সালের পরে থেকে আমার মূল মনোযোগটা চলে যায় আসলে লাতিন আমেরিকা এবং স্প্যানিশ লেখকদের উপরে। আমার সৌভাগ্য হয়েছিল মেক্সিকোতে 10 বছর থাকার, এবং সেই ভাষাটি মোটামুটি কাজ চালাবার মতো করে আমি শিখেছি। তো এরপর থেকে আমি যেটা চেষ্টা করেছি সেটা হলো যে মূল মানে স্প্যানিশ থেকে অনুবাদ করা। তো দুটো পর্ব আমার, একটা হলো 99 সালের আগে পর্যন্ত যে পর্ব, সেটা হচ্ছে পুরোটাই ইংরেজি নির্ভর অনুবাদ বা ইংরেজ লেখকদের অনুবাদ ইংরেজি থেকে, আর 99 পরে সেটা হচ্ছে পুরোটাই স্প্যানিশ
আচ্ছা, নির্ভর। অনুবাদ তো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বাইরের যে সাহিত্য রয়েছে সেটাকে আপনি বাংলায় অনুবাদ করছেন, আবার বাংলাদেশের যে সাহিত্যটা রয়েছে সেটাকে আপনি ইংরেজিতে অনুবাদ করে বা অন্য ভাষায় অনুবাদ করে আপনি সেটা বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন। তো বাংলাদেশে এই কাজটা এখন কোন পর্যায়ে রয়েছে? বাংলাদেশে আসলে কিন্তু আমাদের দেশের সাহিত্যের অনুবাদ অনেক হচ্ছে, মানে বিশেষ করে বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশি লেখকদের হাতে অনুদিত হচ্ছে ইংরেজি ভাষায়। আর বাংলা সাহিত্যের আপনি যদি বলেন বিদেশি লেখকদের হাতে অনুবাদ হচ্ছে কি পরিমাণ, সেটা আশঙ্কাজনক রকমের, খুবই কম, খুব কম। আপনি লক্ষ্য করে থাকবেন যে সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা অনুদিত হয়েছে ইংরেজি ভাষায় এবং ফরাসি ভাষায়। তারপরে শওকত ওসমানের অনুবাদ হয়েছে ইংরেজি ভাষায়, সেটিও করেছেন একজন বাঙালি, কিন্তু ব্রিটিশ একজন বাঙালি, ব্রিটিশ মানে বাঙালি বংশোদ্ভূত একজন লন্ডনবাসী বাঙালি, যার নাম হচ্ছে ওসমান জামাল, এবং সেটা বেরিয়েছে লন্ডন থেকে। মুশকিলটা হলো বাংলা সাহিত্যের অনুবাদ যদি বিদেশি ভাষায় অনুদিত হয়, তাহলে আমার বিবেচনায় সেই অনুবাদ যেই ভাষায় অনুদিত হবে সেই ভাষী লোকের হাতে অনুদিত হওয়া উচিত, এবং সেই গ্রন্থ বিদেশ থেকে বেরোনো উচিত। তা না হলে এই ইংরেজি অনুবাদের আমরা যারা করছি এগুলোর কোনো আসলে অভিঘাত তৈরি হবে না। আচ্ছা, আপনি দেখেন আমাদের প্রায় সব লেখকের অনুবাদই আপনি পাবেন, গুরুত্বপূর্ণ সব লেখকের অনুবাদই কিন্তু ইংরেজি ভাষায় আছে বাংলাদেশে, বাংলাদেশ থেকে প্রকাশিত বাঙালি অনুবাদকদের দ্বারা অনুদিত। কিন্তু এইগুলোর কোনো অভিঘাত বহির্বিশ্বের নেই। না থাকার দুটো কারণ, এক হলো যে ভাষায় অনুদিত অনুবাদ হচ্ছে এই ভাষাটি অতটা সমসাময়িক না। আচ্ছা, ঠিক আছে, যেমন ধরেন একজন বিদেশি যদি বাংলা বলে আর আমি যে বাংলা বলি, সেই বাংলার মধ্যে আপনি একটা পার্থক্য আপনি একরকম হবে না, নেটিভ যারা কথা বলবে তাদের ভাষাটা একেবারে আলাদা হবে। ঠিক তাই। এখন আমাদের এখানে অনেকে ইংরেজি জানেন, এবং আমি বিশ্বাস করি যে এখন বাংলাদেশে নতুন প্রজন্মের এমন অনেকেই আছেন যারা সমসাময়িক ইংরেজিটা খুবই ভালো জানেন। তাদেরকে যদি ধরা যাক নিয়োগ দেওয়া যেত, মানে যেসব প্রতিষ্ঠান যারা এই দায়িত্বে আছেন অনুবাদের, তাদের উচিত হচ্ছে এই রকম যোগ্য লোক খুঁজে বের করা, কিংবা যোগ্যতা তৈরি করা বিভিন্ন মানে ইয়ের মাধ্যমে, মানে প্রশিক্ষণের মাধ্যমে বা বিদেশে পাঠিয়ে বা যে কোনোভাবে, এটা তারা চিন্তা করতে পারে আর কি। আচ্ছা, কিন্তু সেই চিন্তাগুলো হচ্ছে কিনা আমার সন্দেহ। চমৎকার একটি কথা বলেছেন। আরেকটু জানতে চাই যে অনুবাদ সাহিত্য নিয়ে একটা গড়পড়তা ধারণা কিন্তু রয়েছে যে বাংলাদেশে অনুবাদ সাহিত্যের কাজটা তুলনামূলকভাবে কম, অনেক কম লেখকই করছেন। তো মানদণ্ডটা কি করে দাঁড় করাবেন যে কোন অনুবাদ সাহিত্যটা ভালো কাজ হচ্ছে বা কোনটা ভালো হচ্ছে না, আরো ভালো হওয়া উচিত? হ্যাঁ, অনুবাদ এক সময় কম ছিল, এখন কিন্তু আপনি লক্ষ্য করবেন ধীরে ধীরে এটা বাড়ছে। আজকে আপনি যদি প্রকাশনীগুলোর সঙ্গে একটু আলাপ করে আপনি দেখেন, তারা একটি কবিতার বইয়ের প্রতি হয়তো পাণ্ডুলিপির প্রতি অতটা আগ্রহী হবে না, কিন্তু একটি অনুবাদের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে। কেন? এটার কারণ হচ্ছে অনুবাদের পাঠক বাড়ছে, এবং আপনি যদি একটি জরিপ চালান দেখবেন যে অনুবাদ প্রতি বছরই অনুবাদ গ্রন্থের সংখ্যা বাড়ছে। তার মানে হচ্ছে প্রকাশকরা জানেন যে অনুবাদ গ্রন্থটি বিক্রি হয়, সেটা আপনার কথা সাহিত্য হতে পারে, গল্প, উপন্যাস কিংবা প্রবন্ধ, মানে জ্ঞান বিজ্ঞান নির্ভর যেসব গবেষণা গ্রন্থ, সেগুলো বিক্রি হয় প্রচুর, আমি মনে করি। তবে কথা হলো যে আপনি বলছিলেন মানদণ্ডের কথা, যেটা হচ্ছে এখন সেটা হলো যে মানসম্পন্ন অনুবাদ হচ্ছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। আমাদের এখানে আমি নিজে ধরেন ইংরেজি থেকে অনুবাদ করেছি, স্প্যানিশ থেকে অনুবাদ করেছি, তো ফলে অনুবাদ আমার একটি প্রধান ক্ষেত্রই বলা যায়। আমি মাঝে মধ্যে এইগুলো আমি মানে কি বলে চেক করেছি মূলের সঙ্গে মিলিয়ে। অনেক অনুবাদই অপাঠ্য, পড়া যায় না। আচ্ছা, প্রথমত হলো যেই ভাষায় অনুদিত হচ্ছে সেই ভাষাটির উপরেও তার দখল কম। আরেকটি ঘটনা হচ্ছে যেই ভাষা থেকে উনি অনুবাদ করছেন, যেটাকে বলে সোর্স ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাও যদি উনি ঠিক মতো না জানেন তাহলে কিন্তু সঠিক অনুবাদ পাওয়া যাবে না। মানদণ্ড, অনুবাদের অনেকগুলো ধরন আছে, যেমন অ্যাডাপ্টেশন বলা হয়, যেটাকে বাংলায় বলে আপনার ধরেন রূপান্তর বলে, তারপরে ভাবানুবাদ বলে, ভাষান্তর বলে, ঠিক আছে, তো অনেক রকম আছে। আমি মনে করি অনুবাদের ক্ষেত্রে মূলানুগতা খুব গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে যেমন ধরেন আপনি যে কবিতাটি লিখছেন, এই কবিতাটি এই দেশে, এই ভাষায়, এই সংস্কৃতিতে সৃষ্ট হওয়া একটা জিনিস। এটিকে যদি আপনি
বিদেশি অন্য একটি ভাষায় অনুবাদ করেন, তাহলে এই সংস্কৃতির বর্ণ গন্ধ যাতে কিছুটা একজন বিদেশি পাঠক পায়। কারণ বিদেশি পাঠক যখন বিদেশি কবিতা পড়তে চায় বা বিদেশি লেখা পড়তে চায়, তার মনের মধ্যে এই ধারণা থাকে যে সে একটি ভিন্ন জিনিস, বিদেশি একটি কিছু পড়তে চায়। মানে মূল জায়গা থেকে, শেকড় থেকে আমরা যেন বিচ্যুত না হই। যেহেতু আপনি একজন লেখক এবং সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে আপনি একজন ভালো পাঠকও, সেই জায়গা থেকে যদি জানতে চাই যে তরুণ লেখকদের স্ট্যান্ডার্ডটা এখন কোথায় আছে? না, অনেক তরুণ আছেন যারা সত্যি সত্যি ভালো অনুবাদ করছেন। আমি শুধু যদি বলেন পরামর্শ না, আমি তাদেরকে বলবো যে আমার নিজের অনুভূতি, সেটা হলো যে অনুবাদ যেন শুধুমাত্র একটি ভাষা থেকে আরেকটি ভাষায় স্থানান্তর হিসেবে বিবেচনা করা না হয়, এইটা যেন তারা মাথায় রাখেন। কারণ অনুবাদ হচ্ছে পুরো একটি সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। ফলে যা অনুদিত হচ্ছে, যা অনুবাদ করবেন উনি, সেটির একদম সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে যেন একটি পরিষ্কার ধারণা থাকে। স্বাদ, রস, গন্ধটা ঠিক রেখে কাজটা করতে হবে। এইটাই একদম তাই। আপনি তো অনুবাদ ছাড়াও অন্যান্য জায়গাতেও আপনার বিচরণ রয়েছে কাজের। তো শিশু সাহিত্য নিয়ে আপনার কোনো কাজ হয়েছে কিনা? শিশু সাহিত্য নিয়ে এটা খুবই আমি লজ্জিত বোধ করছি এবং দুঃখজনক যে শিশুদের জন্য আমি এই পর্যন্ত কিছুই লিখতে পারিনি, বা লিখতে পারিনি মানে আসলে বলবো আমার যোগ্যতা নেই। কারণ শিশুদের জন্য লেখা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন। একজন বয়স্ক মানুষকে বোঝাবার জন্য অত বেশি কথা ব্যয় করতে হয় না, অত বেশি বুদ্ধিমত্তা আপনার ব্যবহার করতে হয় না। কিন্তু একজন শিশুকে তার সঙ্গে যোগাযোগের জন্য এবং তাকে আনন্দ দেওয়ার জন্য যেই আপনাকে যেভাবে প্রস্তুতি নিতে হবে, সেটা কিন্তু কঠিন। তো সেইটার যোগ্য আমি এখনো হইনি। তবে শিশুদের জন্য আমি একটি গল্প আমি অনুবাদ করেছিলাম স্প্যানিশ ভাষা থেকে। এটি এবারও বেরোবে কিনা আমি জানি না, তবে আমার ইচ্ছা আছে শিশুদের জন্য নিজে মৌলিক কিছু না লিখতে পারলেও তাদের জন্য আমার অনুবাদ করার ইচ্ছা আছে। কারণ আমি মনে করি যে আমাদের একজন সত্যিকারের পাঠক তৈরি হওয়ার মূল ভিত্তিটাই হচ্ছে তার শৈশব। ওই সময় যদি আমরা ভালো লেখা, ভালো বই যদি তাদের হাতে তুলে দিতে পারি, তাহলে একজন বড় পাঠক, মানসম্পন্ন পাঠক তৈরি হয়। এই যে সত্যিকারের পাঠক তৈরি হওয়ার ব্যাপারটা বললেন, সেটার জন্য কিন্তু বইমেলা একটা বড় জায়গা যেখান থেকে পাঠক তৈরি হতে পারে। তো এবারের বইমেলা সম্পর্কে আপনার অবজারভেশন কি? ক্রেতার সংখ্যা অনেক বাড়ছে, কিন্তু সেই তুলনায় সত্যি কি পাঠক বাড়ছে? তবে ক্রেতার সংখ্যা মানে যারা কিনছেন তারা নিশ্চয়ই পাঠ করার জন্যই কিনছেন, এটা তো ঠিক। আমরা অনেক সময় বলি যে হ্যাঁ আমরা ঘরে একটু কয়টা বই রাখি, এটা একটা সিম্বল হিসেবে যে হ্যাঁ আমি পড়ুয়া। কিন্তু মেলা থেকে যারা বই কিনতে যান, মেলায় যারা যান, তারা কিন্তু আমি মনে করি পড়ুয়া। এখন কথা হচ্ছে যে মানসম্পন্ন পাঠক, সেই প্রশ্নটা, তাই না? যে মেলাতে হাজার হাজার বই বিক্রি হচ্ছে, প্রকাশিত হচ্ছে, লক্ষ লক্ষ বই বিক্রি হচ্ছে, এবং তারা অনেকে এই বইগুলোর মান সম্পর্কে সচেতন না হয়ে কিনে নিচ্ছেন। সঠিক বা যারা ভালো পাঠক, উচ্চতর পাঠক, তারা কখনো কখনো প্রতারিত হন। মেলায় আমি বিশ্বাস করি যে যারা বই কিনছেন তারা পাঠক। প্রশ্নটা হচ্ছে যে কতটা মানসম্পন্ন পাঠক। তো মানসম্পন্ন পাঠক তৈরি করার দায়িত্ব আমি মনে করি প্রকাশক এবং লেখকদের দুজনেরই। কারণ পাঠক তো আর বই লেখেন না, লিখতে হয় আমাদেরকেই, প্রকাশকরা বের করেন। আমাদের উচিত, লেখকদের উচিত লেখাটি মানসম্পন্ন না হওয়া পর্যন্ত বইটি বাজারে না নিয়ে আসা, হ্যাঁ, প্রকাশককে না দেয়া বা পত্রিকায় প্রকাশ করতে না দেয়া। এবং সর্বোপরি সবথেকে যেটা বড় কথা, যদি ভালো বই হয় সেটা কিন্তু পাঠকের হাতে পৌঁছবেই। তবে একটা নেতিবাচক প্রশ্ন করব, যেটা আমরা শুনছি এবারের বই মেলায়, যে এবারের বই মেলায় নাকি রান্নার বই তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে। তো এটা আমাদের সাহিত্যের জন্য কতখানি শুভ বা অশুভ লক্ষণ? তো না, রান্নার বই কিন্তু আসলে সারা পৃথিবীতেই কিন্তু বেশি বিক্রি হয়। আচ্ছা। এবং এ নিয়ে আশঙ্কিত হওয়ার কোনো কারণ আমি অন্তত খুঁজে পাবো না। আর এটা করতে ভালো। দেখুন, রান্না বিষয়ক ধরেন মানে কি, এখন তো বাংলাদেশ ক্রমশই পৃথিবীর সঙ্গে আরও বেশি যুক্ত হয়ে যাচ্ছে, তাই না? ফলে নানা পৃথিবীর সংস্কৃতি, তাদের রান্নাবান্না, এগুলো সম্পর্কে আগ্রহ তৈরি হওয়াটা আমি মানে অর্থে দেখি না আর কি। অতটা নেতিবাচক অর্থে আমি দেখব না। কারণ ভালোভাবে বাঁচতে হলে ভালো খেতেও হয়, ভালো রান্না, তাই না, ভালো খাবার, এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি দেখবেন যে রান্নার বইয়ের পাশাপাশি কিন্তু অন্যান্য বইও বিক্রি হচ্ছে, এবং এটা
আমি মনে করি ইতিবাচক অর্থেই গ্রহণ সেই করা জায়গা উচিত। থেকে যদি আরেকটা প্রশ্ন আপনাকে করি যে ওভারঅল কি মনে হচ্ছে যে 2019-এর বইমেলা কোন দিকে এগোচ্ছে এবং কিভাবে বইমেলাটা কতটা ভালোভাবে এগোতে পারে বলে মনে করেন? আমি এখনো পর্যন্ত মেলায় যাইনি, আচ্ছা। কিন্তু আপনাদের টেলিভিশনের মাধ্যমে তারপরে সংবাদপত্রের মাধ্যমে আমি যতটুকু আন্দাজ করতে পেরেছি তাতে করে মনে হচ্ছে যে এবার একটু ভিন্নতা আছে মেলায়। নতুন যিনি ডিজি মহাপরিচালক তিনি তো মেলার আগেই ঘোষণা দিয়েছিলেন যে একটু ভিন্ন রকম হবে, উনি ভিন্ন রকম করেছেনও। তো আমার ধারণা এটা ক্রমশ আরও বেশি মানে ক্রেতা বান্ধব বা পাঠক বান্ধব, হ্যাঁ, বা জনবান্ধব হয়ে উঠছে মেলার আয়োজন। মেলার যেই মানে আকার আকৃতি বলেন, তারপরে ব্যবস্থাপনা বলেন, আমি আশাবাদী। অসংখ্য ধন্যবাদ আজকের শুভ সন্ধ্যার আড্ডায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। সর্বোপরি আপনার যে বইগুলো এবার বেরিয়েছে সেগুলোর জন্য শুভকামনা দিয়েই আজকের মতো শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস শুভসন্ধ্যা@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।